ইতিহাস তো সবসময় যারা জিতে যায় তাদের কথাই বলে, তাই না? কিন্তু ওই যে বড় বড় সাম্রাজ্য, তাদের বিশাল ক্ষমতার আলোর ঠিক নিচেই কিন্তু আরও অনেক গল্প চাপা পড়ে যায়। আজ আমরা বাংলার ইতিহাসে ঠিক তেমনই এক প্রায় হারিয়ে যাওয়া অধ্যায়ের দিকে একটু নজর দেব। প্রাচীন বাংলা বললেই আমাদের মাথায় কোন নামটা সবার আগে আসে? অবশ্যই পাল বংশ, তাই না? আর এই নালন্দা, বিক্রমশিলা এসব জ্ঞান চর্চার কেন্দ্রগুলোর পেছনে তো তারাই ছিলেন। মানে বলতে গেলে এক বিশাল ব্যাপার ছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইতিহাসের আলো কি সবসময় একটাই দিকে পড়ে? মানে এমনটা কি হতে পারে না যে এই বিশাল আলোর ঠিক পেছনে ছায়ার মধ্যে আরও অন্য কোনো সত্যি লুকিয়ে আছে, একটা অন্য গল্প যা আমরা হয়তো খেয়ালই করিনি? হ্যাঁ, ঠিক তাই। ওই আলোর পেছনে বাংলায় কিন্তু আরও একটা দারুণ শক্তিশালী রাজবংশ ছিল, একটা হিন্দু রাজবংশ। আর মজার ব্যাপার হলো আমরা তাদের কথা প্রায়ই ভুলেই গেছি। তো চলুন আজ আমরা সেই দেব রাজবংশের প্রায় হারিয়ে যাওয়া ইতিহাসটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করি। ব্যাপারটা একটু ভাবুন, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পালরা শাসন করছে উত্তর আর মধ্য বাংলা। কিন্তু তার মানে এই না যে পুরো বাংলা তাদের হাতে ছিল, একদমই না। ঠিক ওই সময়ে বাংলার দক্ষিণ পূর্ব দিকে, মানে আজকের কুমিল্লা, নোয়াখালী, ওই এলাকাগুলোতে নীরবে নিজেদের শক্তি তৈরি করছিল দেব রাজবংশ। আর দেখুন, যখনই পাল সাম্রাজ্যের শক্তি একটুও দুর্বল হয়েছে, দেবরাজারা কিন্তু সেই সুযোগটা ছাড়েননি। সাথে সাথে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। তাদের আসল পাওয়ার কতটা ছিল জানেন? তার প্রমাণ কিন্তু একটা মাত্র শব্দে লেখা আছে, তাদের তাম্রশাসন আর শিলালিপিতে। উপাধিটা ছিল মহারাজাধিরাজ, মানে মহান রাজাদেরও রাজা। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। এই একটা উপাধি দিয়েই তারা আসলে সবাইকে জানিয়ে দিচ্ছিল যে শোনো, আমরা কারও অধীনে নেই, আমরা নিজেরাই স্বাধীন সার্বভৌম একটা শক্তি। আর এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, একদমই না। তাদের নিজেদের একটা পাওয়ারফুল আর্মি ছিল, ছিল একটা সাজানো গোছানো প্রশাসন, আর জমি ও খাজনার উপর ছিল পুরো কন্ট্রোল। সোজা কথায়, দেব রাজবংশ কোনো ছোটখাটো রাজ্য ছিল না, রীতিমতো একটা আঞ্চলিক সুপার পাওয়ার ছিল। আচ্ছা, দেবরাজ বংশ যে শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল তা কিন্তু নয়। বাংলার ধর্ম আর সংস্কৃতিতেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল। চলুন তো দেখি তারা কিভাবে তখনকার বাংলায় একটা রিলিজিয়াস ব্যালেন্স বা ভারসাম্য বজায় রেখেছিল। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, ভাবুন তো একবার। একদিকে পাল রাজারা, যারা বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় সাপোর্টার, আর ঠিক সেই সময়ে বাংলার অন্য প্রান্তে দেবরাজারা শক্ত হাতে হিন্দু ধর্মকে ধরে রেখেছেন। একই জায়গায় দুটা আলাদা ধর্মীয় শক্তির এই সহাবস্থান, এটা বাংলার ইতিহাসকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, তাই না? বলা যায় দেবরাজাদের সময়ে বাংলায় হিন্দু সংস্কৃতি যেন একটা নতুন জীবন পেয়েছিল। তাদের উদ্যোগে একের পর এক মন্দির তৈরি হতে লাগল, শিব আর বিষ্ণুর পুজো চারদিকে ছড়িয়ে পড়ল। শুধু তাই না, ব্রাহ্মণদের জমি দেওয়া হচ্ছিল, বৈদিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। মানে পালদের সময় যখন বৌদ্ধ ধর্মের এত প্রভাব, তখন এই দেব রাজবংশই কিন্তু বাংলায় হিন্দু ধর্মের মশালটা জ্বালিয়ে রেখেছিল। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, যদি তারা এতই শক্তিশালী আর প্রভাবশালী একটা রাজবংশ হয়ে থাকে, তাহলে আজ আমরা তাদের নামটা পর্যন্ত সেভাবে জানি না কেন? কিভাবে তারা ইতিহাসের পাতা থেকে প্রায় উধাও হয়ে গেল? কারণটা হল, ইতিহাস সবসময় পালদের দিকেই ঝুঁকেছিল। দেখুন, পালদের শাসনকাল অনেক লম্বা ছিল, তাদের নামডাক ছিল দেশের বাইরেও। তাদের বানানো বিশ্ববিদ্যালয়, মঠ, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। আর অন্যদিকে দেবরাজারা, তারা ছিলেন একটা আঞ্চলিক শক্তি। তাদের রেকর্ড বা কাগজপত্র খুব কম পাওয়া যায়। আর তখনকার বৌদ্ধ ঐতিহাসিকরা তো তাদের নিয়ে প্রায় কিছুই লেখেননি, একরকম উপেক্ষা করেই গেছেন। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেব রাজবংশ কিন্তু কোনো বড়সড় যুদ্ধে হেরে গিয়ে শেষ হয়ে যায়নি। তারা আসলে হারিয়ে গেছে আমাদের স্মৃতি থেকে। তাদের হারটা যুদ্ধক্ষেত্রে হয়নি, হয়েছে ইতিহাসের পাতায়। তাহলে চলুন এবার একটু তলিয়ে দেখি কিভাবে এই মনে রাখা আর ভুলে যাওয়ার খেলায় দেব রাজবংশ আস্তে আস্তে মিলিয়ে গেল। পুরো প্রসেসটা আসলে ঘটল কিভাবে।
প্রথমে সেন বংশের উত্থান হল, তারপর মুসলিম শাসকরা এলেন। এই যে নতুন নতুন শক্তি উঠে এলো, তাতে দেবদের রাজনৈতিক ক্ষমতা বলতে গেলে শূন্য হয়ে গেল। এরপর তো কেটে গেছে শত শত বছর। তাদের তৈরি করা মন্দিরগুলো হয় ভেঙে গেছে, নয়তো মাটির তলায় চাপা পড়েছে। শিলালিপিগুলো সময়ের সাথে নষ্ট হয়ে গেছে। আর এভাবেই ধীরে ধীরে তাদের নামটা মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে গেছে। কিন্তু তার মানে এই না যে সব শেষ হয়ে গেছে, একদমই না। ইতিহাসের মাটির নিচে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভেতরে তাদের ছাপ কিন্তু এখনও রয়ে গেছে, অপেক্ষা শুধু সেগুলোকে খুঁজে বের করার। দেব রাজবংশের এই গল্পটা আসলে আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয়। ইতিহাস মানে কিন্তু শুধু যারা জিতেছে তাদের লেখা একটা গল্প নয়। ইতিহাস আসলে মনে রাখা আর ভুলে যাওয়ার মধ্যে একটা না থামা লড়াই। আর এই লড়াইটাই আমাদের শেখায় যে বাংলার ইতিহাস কোনো একটা শক্তির গল্প ছিল না, ছিল অনেকগুলো শক্তি, অনেকগুলো বিশ্বাসের একটা মেলবন্ধন। আর সেই ইতিহাসের ছায়ার ভেতর থেকেই আজও যেন আমাদের দিকে তাকিয়ে আছে দেব রাজবংশের সেই ভুলে যাওয়া শক্তি।